আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2026 সালের 23শে জানুয়ারি শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবেন সশরীরে। সেটা নিয়ে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা অনেক উদ্গ্রীব হয়েছিলাম। অবশেষে শেখ হাসিনা লাইভে এসেছেন ঠিকই, কিন্তু তিনি ভয়েসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকদের কাছে বার্তা দিয়েছেন, কিন্তু তিনি সশরীরে আসেননি, ভিডিও কনফারেন্স করেননি। এখন অনেকেই বলছে, ভাইয়া অডিও বার্তার মাধ্যমে তো বিশ্বের কাছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তাদের কাছে এবং অনেক সংবাদ মাধ্যমের কাছেও শেখ হাসিনা বার্তা পৌঁছিয়ে দিয়েছে। এখন সশরীরে ভিডিও বার্তায় কখন এসে আরো অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিবে। আজকে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা অডিও বার্তা দেখ, ভিডিও বার্তা দেখ, সেটা কোনো ম্যাটার করে না। সবচেয়ে বড় ম্যাটার করে যে বিশ্বের অনেক সংবাদ মাধ্যমের সামনে এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ওখানে উপস্থিত ছিল, ওই অবস্থায় তিনি একটি অডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন, সেটাই হচ্ছে বড় বিষয়। আর বক্তব্যের মধ্যে তিনি কি বলেছেন সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু বহন করে। সেখানে তিনি 5 দফা দিয়েছেন, সে 5 দফা কি কি মোটামুটি সকলে অবগত হয়ে গিয়েছেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং সাংবাদিক এবং আওয়ামী লীগের যত নিরীহ কর্মী আছে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা যাবে না এবং ডক্টর ইউনূসের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে নেওয়া, আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথা তিনি ওই অডিও বার্তায় দিয়েছে। আমিও আশা রাখি আগামীতে এইরকম অডিও বার্তার মতো তিনি ভিডিওতে এসে ভিডিও কনফারেন্সে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমাদের এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। অনেকে আমাকে বারবার মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে ভাইয়া তিনি ভিডিও কনফারেন্সে আসার কথা ছিল, অডিও কনফারেন্সে কেন আসলেন? যে কোনো কারণ আছে, আস্তে আস্তে করে সকল কিছু করতে হবে। প্রথমে তিনি কিন্তু টেলিগ্রামে কথা বলতেন নেতা কর্মীদের সাথে, আস্তে আস্তে যত সময় পেরোচ্ছে এখন অনেক সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছে এবং অডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন বার্তা দিচ্ছেন। এটাও কম কিসের, কিছুদিন পরে দেখবেন পরিস্থিতি যখন আরো হাতের নাগালে চলে আসবে, ইন্ডিয়া মোটামুটি আরো সমর্থন দেওয়া শুরু করে দিবে। ভিডিও বার্তায় এসে শেখ হাসিনা নিয়মিত আমাদের মাঝে বিভিন্ন বার্তা প্রদান করবে। সেই কারণে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য হারা হলে চলবে না। দেখেন আওয়ামী লীগের 16-17 মাস পরে হলো অনেক কিছু পরিবর্তন আসছে, নতুন নেতৃত্ব তৈরি করার জন্য প্ল্যানিং করছে। সজীব ওয়াজেদ জয়ও কিন্তু 11 জনের টিম রেডি করে ফেলেছে। কারা কারা ওই 11 জনের টিমে আছে সেটাও কিন্তু গতকালকে আমি একটা ভিডিওতে ক্লিয়ার করেছি। শেখ হাসিনার মতো কাজ করছে দলকে সংগঠিত করার জন্য এবং সিনিয়র যে সকল নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের তাদেরকেও তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি আওয়ামী লীগ এখন সুশৃঙ্খল দল হিসেবে সংগঠিত হয়ে ফিরে আসবে, সেদিকে ফোকাস দিচ্ছে শেখ হাসিনা। এবং কিছুদিন পর পর বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে তাদের কাছেও শেখ হাসিনা বার্তা পাঠাচ্ছে। আমার সবচেয়ে অবাক লাগে একটা জিনিস, 80 বছর বয়সও শেখ হাসিনা এখনো বাংলাদেশের মানুষের প্রতি কত ভালোবাসা এবং টান এবং আওয়ামী লীগের কর্মীদের প্রতি কত ভালোবাসা এবং টান। কিন্তু আমাদের আওয়ামী লীগের অনেক নেতারা আছে শীর্ষ পর্যায়ে এবং শেখ হাসিনার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কর্মীরা জেলে পচে মরতেছে, তাদের কোনো খবর নিচ্ছে না। এই যে বাগেরহাটের সাদ্দাম, বাগেরহাট সদর উপজেলার সভাপতি, সে 11 মাস জেলে পচে মরতেছে, তার কোনো খবর নিয়েছে শেখ তন্ময়? তার জামিন করাতে পারছে না বা জামিন হওয়ার পর আবার তাকে মামলা দিয়ে ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে। সেই কষ্টে স্ত্রী আত্মহত্যা করেছে, তার ছেলেকে মেরে ফেলেছে। কি পরিমাণ পেরেশানা থাকলে, কি পরিমাণ কষ্ট রাখলে এরকম সিদ্ধান্ত নিতে পারে? শুধু তাই নয়, প্যারোল পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সে সাদ্দামকে। সে সাদ্দাম কত কাছের একজন মানুষ ছিল শেখ তন্ময়ের বডিগার্ডের মতো শেখ তন্ময়ের গাড়ির মধ্যে ঝুলে থাকতো শেখ তন্ময় যখন বক্তব্য দিত। আর সেই শেখ তন্ময় এ সাদ্দামের কি খবর নিয়েছে? সাদ্দামের পরিবারের খবর নিয়েছে? সাদ্দামের পরিবার কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে? কোনো খবর নেয়নি। ধুকে ধুকে মরতেছিল তার ফ্যামিলি, আর সাদ্দাম ধুকে ধুকে জেলে মরতেছিল। সেই কারণে ডিপ্রেশনে তার স্ত্রী এবং ছেলে আত্মহত্যা করেছে। তার ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারে না, তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে পারে নাই, তাও 4-5 মিনিটের মতো সময় দিয়েছে, কারাগারের মধ্যে এনেছে, তাড়াহুড়া করে আবার সাদ্দামকে কারাগারে প্রেরণ করেছে। এই ধরনের নেতারা
যদি আগামীতে আওয়ামী লীগে থাকে, আওয়ামী লীগ উঠে দাঁড়ালো, আবার খুব তাড়াতাড়ি পতন হয়ে যাবে। শেখ হাসিনা যতই চেষ্টা করুক, সজীব ওয়াজেদ জয় যতই চেষ্টা করুক, এই ধরনের নেতারা আওয়ামী লীগকে তিলে তিলে বারবার শেষ করে দেবে। শুধু শেখ তন্ময় না, বাংলাদেশে শেখ তন্ময়ের মতো এইরকম উড়ে এসে জুড়ে বসা নেতার অভাব নাই। বাপে বড় নেতা ছিল, ছেলে বিদেশে পড়ালেখা করেছে, হুট করে উড়ে এসে বাংলাদেশে এমপি হয়ে গিয়েছে। আমি যে একেবারে সে বিষয়ে শেখ হাসিনাকে ধোয়া তুলসী পাতা মনে করব তাও না। ওনার বয়স হয়েছে, ওনার আশেপাশে উপদেষ্টা ছিল, তারা হয়তোবা ওনাকে বোঝাতে সক্ষম হয়নি, বা উনিও আত্মীয় স্বজনকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছে। সেই কারণে যারা সত্যিকারের ত্যাগে আওয়ামী লীগ, তারা অভিমানে আস্তে আস্তে শেখ হাসিনার থেকে সরে যেতে চেয়েছিল, আস্তে আস্তে সরেও গিয়েছে। সেই কারণে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন ঘাস করে ফেলেছে। সেই কারণে এই 5 আগস্ট আমরা এই দুঃসময়টা দেখতে পেয়েছি। আমি এই কথাগুলো বলতেছি, অনেকের হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা তো আমাদেরকে বলতে হবে, কেউ না কেউ তো বলতে হবে। সবসময় তেল মারামারি করলে তো আর চলবে না। এই দুঃসময় যদি এই সত্য কথাগুলো বলতে না পারি, তাহলে কখন বলবো? তাই নয় কি? শেখ হাসিনা যেমন 80 বছর বয়সে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখনো দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, তেমনি দল ক্ষমতায় থাকা অবস্থায়ও কিছু সিদ্ধান্তে ভুল ছিল, এবং ওনার আশেপাশে যে সকল উপদেষ্টা ছিল সকলে তেল মারা উপদেষ্টা ছিল। ওনাকে যে সকল উপদেশ দিত, ভয়ে শুধু তেল মারা উপদেশ দিত, সঠিক কথা বলতে পারতো না। তা না হলে আওয়ামী লীগের আজকে পরিস্থিতি হতো না। 17-18 মাস বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতির বাইরে থাকতে হতো না। তাই আমি আশা করবো আগামীতে যদি শেখ হাসিনা ভিডিও বার্তায় কনফারেন্স করে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে এবং আওয়ামী লীগের নেতাদেরকে, শীর্ষপর্যায়ের নেতাদেরকে ডেকে নিয়ে খুব ভালো কিছু বার্তা দিবে বাংলাদেশের জনগণের জন্য এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য, আগামীতে যাতে এই ধরনের উড়ে এসে জুড়ে বসা নেতাদের সংসদে ঠাঁই না হয়। তারা রাজনীতি করে করে শক্ত পাকাপোক্ত হয়ে এমপি হোক, এটাই চাইবে। সেটা শেখ হাসিনার আত্মীয় হোক, সেটা অন্য কোনো বড় মন্ত্রীর ছেলে হোক, যে হোক, স্বজন প্রীতির রাজনীতি থেকে আমাদের বাহিরেও আসতে হবে। এখন যে 5 আগস্টের পর আমাদের মতো অনেক তরুণ প্রতিবাদ করছি, সত্য কথা বলে যাচ্ছি, কষ্ট করে করে তিলে তিলে আমরা নিজেদেরকে গড়ে তুলতেছি, আমরা কি কখনো দল ক্ষমতায় আসলে ভালো পর্যায়ে যেতে পারবো? আমার তো মনে হয় না। এই সকল হাইব্রিডদের ঠেলাঠেলিতে, বিদেশ থেকে এমপি মন্ত্রী ছেলেরা এসে ওদের ঠেলাঠেলিতে আমরা তো হারিয়ে যাব। বরং তখন দেখবেন আমাদের উপর দমন নিপীড়ন চালিয়ে আমাদেরকে আবার জেলে ভরে দেওয়া হচ্ছে। কারণ আমাদের জনপ্রিয়তার কারণে, আমাদের সত্য কথা বলার কারণে তাদের কাল হয়ে দাঁড়াবে। সে কারণে আমাদের উপর স্টিমুলার চালানো হবে। এটা কি আমরা হতে দিব? আগামী তরুণ প্রজন্ম এটা হতে দিব? এখনই সিদ্ধান্ত নেন, এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা ত্যাগী, যারা দলের জন্য কাজ করছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা সত্য কথা বলে, তারাই আগামীতে নেতৃত্বে আসবে, তারাই আগামীতে নেতৃত্ব দিবে। কোনো হাইব্রিড উড়ে আসা জুড়ে বসা কোনো এমপি মন্ত্রীর ছেলে আগামীতে আর বাংলাদেশে নেতৃত্ব দিবে না। কষ্ট করে রাজনীতি করে তাদের যোগ্যতা অর্জন করে আসুক, তখন নেতৃত্ব দেখ এমপি হোক, কোনো সমস্যা নেই, আমরা মেনে নিব। কিন্তু শেখ হাসিনার আত্মীয়, আমি গোপালগঞ্জের, এগুলা বলে বলে সুযোগ সুবিধা নেওয়ার আর সামনে কোনো সুযোগ নেই। কারণ এখন তরুণ সমাজ অনেক বেশি সচেতন। আশা করব সজীব ওয়াজেদ জয় এবং আপা শেখ হাসিনা এই বিষয়টা আরো বেশি গুরুত্ব সহকারে দেখবে, অন্তত এই দুঃসময়ে। কারণ সত্যিকারের ত্যাগী কর্মীরা এই দুঃসময় তৈরি হয়, আর এই দুঃসময়ের ত্যাগী কর্মীদেরকে সুসময়ে ভালো জায়গায় রাখতে হয়। তাহলে কিন্তু একটা রাজনৈতিক দল অনেক বেশি শক্তিশালী হয় সাংগঠনিকভাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আপনারা এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।